কি পরিকল্পনা আছে? ছোট পর্দা বড় পর্দা যে পর্দাতেই হোক আমি সবার সাথে সেলফি তুলতে পারি, বাট আমাকে সবাই একটা সেলফির জন্য 100 টাকা করে দিতে হবে। আমার যখন কোনো কাজ পছন্দ হয় তখন আমি অ্যাকচুয়ালি টাকা পয়সা কোনো কিছুর কথা চিন্তা করি না। শান্তা জাহান নিউ ফরম্যাটে আসছে। আমি কিন্তু একটা বিপদ ঘটিয়ে দিলাম আপনার, তখন চোখ বন্ধ করে রাখবেন না। এখন আমি সিঙ্গেল মাদার। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। উপস্থাপনা একটি শিল্প, আর এই শিল্প নিয়ে যারা বাংলাদেশে কাজ করেন তাদের মধ্যে প্রথম সারির শিল্পী পরিচয় করিয়ে দিতে হবে না? দর্শকরা সবাই চিনে। আমার মনে হয় দর্শকরা তো সবসময় অন্যভাবে চেনে, বিকজ আমি সবাইকে পরিচয় করিয়ে দিই। আজকে আপনি আমাকে পরিচয় করিয়ে দিন। শান্তা জাহানের আজকে অনেক কথা শুনবো আমরা। তিনি জানি ব্যস্ত থাকেন খুব, বিভিন্ন প্রোগ্রামে দেখি, টিভির পর্দায় দেখি, আজকে সামনাসামনি পেয়েছি, তাকে নিয়েই আমাদের গল্প হবে। আমরা বাংলাদেশে দেখি যে চলচ্চিত্র হোক, নাটক হোক, সঙ্গীত হোক, খেলোয়াড় হোক, বিভিন্ন ক্ষেত্রেই সেলিব্রিটি। বাট আপনি সব কিছুই জানেন, অনেক গুণ আপনার আমরা জানি। আপনি অভিনয়ও করেছেন, আপনি গানও গান, কিন্তু আপনার আমাদের কাছে বড় পরিচয় উপস্থাপনা। সেটা দিয়ে আপনি যদি বলি বাংলাদেশের এখন 1 নম্বর, ভুল বলা হবে না। তো এই তারকা খ্যাতিটা কিভাবে নেন আপনি, যে অন্য একটি কাজ করে আপনি আজকে সেলিব্রিটি? আমার না মানে তারকা কথাটাই খুব একটা বেশি পছন্দ না। আমি একজন শিল্পী হিসেবে বেঁচে থাকার জন্য চেষ্টা করেছি প্রথম থেকে। এটা রিজন হচ্ছে আসলে যখন কাজ করা শুরু করেছি তার আগে কিন্তু আমি দর্শক, এবং কাজ করার পরে এখনও আমি দর্শক। কেমন দর্শক? আমি আমার সিনিয়রদের কাজ যেমন দেখি, আমার জুনিয়রদের কাজও আমি দেখি। নতুন যারা আসছে তারা কেমন করছে, কী কী নতুনত্ব ওরা নিয়ে আসছে, এইগুলো জানার প্রতি না আমার খুব আগ্রহ। কাজ করার আগে আমি যখন দর্শক ছিলাম তখন খুব যারা নামকরা তারকা বা খুব উঠতি তারকা হয়ে আবার ধপাস করে পড়ে যাচ্ছে, তাদেরকে খুব একটা বেশি যে কখনো অনুসরণ করেছি বা তাদেরকে মনে রাখার চেষ্টা করেছি তা না। সময়ের স্রোতে আমি তাদেরকে ভুলে গেছি। কিন্তু আমার অলওয়েজই ভালো লাগতো যে যারা তাদের কাজের মাধ্যমে অনেক বেশি পরিচিতি পেয়েছে। তো যখন আমি কাজ করা শুরু করলাম এবং ভাবলাম যে না, এটাই আমার প্ল্যাটফর্ম, আমি এখানেই ফুল টাইম জব হিসেবে নিব, তখন ঠিক এই একটা জিনিসকে ফোকাস করেছি যে স্টারডম আমার দরকার নাই, তারকা খ্যাতি আমার দরকার নাই, বাট আমার কাজগুলো যেন মানুষ দেখে। অ্যান্ড হ্যাঁ, যদি বলেন সেই জায়গা থেকে ধীরে ধীরে সবার কাছে পরিচিতি হয়ে যাওয়া মানেই তো আসলে তারকা বনে যাওয়া, সেই দিক থেকে হয়তো আছি। বাট আমার মনে হয় যে তথাকথিত তারকাদের যে ধরনের অ্যাটিটিউড অর লাইক অনেক কিছু আছে, আমার মধ্যে ওই জিনিসগুলো নেই। আমি খুব সাধারণ, মানুষের ভালোবাসা পেতে চাই, এবং আজকে আমি বেঁচে আছি। কেউ আমাকে দূর থেকে যদি আমার সম্পর্কে কথা বলে তাহলে যেন বলে যে হ্যাঁ, মেয়েটাকে সরাসরি না চিনলেও মেয়েটা ভালো, অথবা মেয়েটা সুন্দর করে কথা বলে। আবার আল্লাহ না করুক, মানুষের মৃত্যুর তো কোনো সময়সীমা নেই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু ঘটতে পারে। তখনও যে আমাকে না চেনেন, শুধুমাত্র আমার নামটা জানেন অথবা আমার সাথে মেশার সুযোগ হয়নি, সেও যেন শুনে কিছুটা হলেও তার মধ্যে আমার জন্য আফসোস অথবা একটা দোয়া চলে আসে যে মেয়েটা খুব ভালো ছিল, অথবা ওর কাছ থেকে আমরা কখনো মনে কষ্ট পাইনি। শুধুমাত্র এই জিনিসগুলোর প্রতি খেয়াল রেখে আমি প্রতিনিয়ত চলার চেষ্টা করি যে আমার কারণে যেন আসলে মানুষের মনে কোনো কষ্ট না হয়। কিভাবে শুরু? আমি বলবো উইয়ার্ড একটা অ্যাকচুয়ালি ইনফরমেশন আমি দিতে যাই। সেটা হচ্ছে আমি কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম করে এই সেক্টরটাতে কাজ করতে আসিনি। উইয়ার্ড বললাম এই জন্য, আমার ফ্রেন্ডরা যারা আসলে এই মুহূর্তে আছে তারা যদি শোনে ওরা বলবে যে অলওয়েজ তুই আমাদের জায়গাটা নিয়ে নিস। কারণ আমার সিভিটাই ড্রপ করেছে আমার ফ্রেন্ডরা। ওরা একসাথে অ্যাকচুয়ালি সবাই মিলে নিউজের জন্য, নিউজ কাস্টার বা নিউজ রিডার হওয়ার জন্য সিভি ড্রপ করেছে। তখন আমার সিভি ওরা ড্রপ করে দিয়েছে যে তুই তো নিজে দিবি না, তুই তো অলস, আমরা একসাথে দিয়ে দিচ্ছি। তো ভালো কথা, ওদেরকে কল করলো না, কল করেছে শুধু আমাকে। তো আমি গেলাম,
ইন্টারভিউ আমাকে ফোন করে বলেছে যে আপনার ইন্টারভিউ নর্মাল একটা সালোয়ার কামিজ, একটা ইন্টারভিউ প্যাটার্ন যেমন হতে পারে, খুবই সিম্পল বাট ক্যাজুয়াল একটা লুক নিয়ে, নো মেকআপ নাথিং। তখন আমি মেকআপ করতেও জানতাম না, জাস্ট একটু চোখে কাজল অ্যান্ড হালকা একটু লিপ গ্লস দিয়ে আমি চলে গেছি। তো ওখানে যাওয়ার পরে আমি দেখেছি একটা প্রাইভেট চ্যানেল, আমি যাওয়ার পরে দেখেছি যে ও মাই গড, সবাই তো খুব মেকআপ টেকআপ করে চুল টুল বেঁধে এসেছে, লাইক আমাদের নিউজ প্রেজেন্টার যারা রয়েছেন তারা যেভাবে গেট আপ নেন। এখন তো অনেক চেঞ্জ হয়েছে, এখন থেকে নিয়ে 9 বছর আগে আরও একটু ডিফারেন্ট ছিল, সবাই একটু লাউড মেকআপ করতো। তো আই থট চলো আমি বাসায় চলে যাই, আমাকে এই মানে ক্যাজুয়াল গেট আপে কেউ নিবে না। তো পরবর্তীতে ওনারা যখন এসে আমি জাস্ট মানে চলে আসবো চিন্তা করছিলাম, তখন সামহাও একজন ওখানকার প্রোডাকশনের যিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ছিল নিউজের, উনি আমাকে নোটিস করেছেন। নোটিস করে এসে বলল যে আপু আপনি তো মানে আমার নামটা বললো, শিরিন জাহান শান্তা, আপনি তো সিভি ড্রপ করেছেন তাই না? আমি বললাম হ্যাঁ, আমাকে বলা হয়েছিল ইন্টারভিউ, বাট আমার তো এসে মনে হচ্ছে এখানে ডিফারেন্ট কিছু। বললো আসলে টেলিভিশনের ইন্টারভিউ তো এমনই হয়, আপনাকে নিউজ প্রেজেন্টার হিসেবে হচ্ছে কল করা হয়েছে। আমি ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি তো জানি না কীভাবে মেকআপ টেকআপ করতে হয়, সো আমি আমার মতো করে চলে এসেছি। পরে সে বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার সিনিয়রের সাথে আমি কথা বলছি। দেন সিনিয়রের সাথে কথা বলে আমাকে জানালো আপু কোনো সমস্যা নেই, বিকজ আজকে আমরা নর্মাল তো ক্যামেরা লুকস একটা আছি, ওটা আপনার মেকআপ থাকলেও ভালো আসবে বা মেকআপ না থাকলেও ভালো আসবে। দেন অডিশন দিলাম, টিকে গেলাম অ্যান্ড নিউজ কাস্টার বা নিউজ রিডার হিসেবেই যাত্রা শুরু। পরে কিন্তু আমি অ্যাকচুয়ালি ডাইভার্ট হয়েছি প্রোগ্রামের দিকে। কতদিন নিউজ পড়েছিলেন? আমি অন ইয়ারে যাওয়ার আগে মুভ করেছি যে না, নিউজ অ্যাকচুয়ালি আমার জন্য না। নিউজ অ্যাঙ্কর হিসেবে দর্শকরা আপনাকে নিউজ একদমই না, মানে আমার ভিডিও ফুটেজ অনেক পাওয়া যাবে তাদের কাছে, তাদের নিজেদের জন্য। ঠিক আমাকে যখন ডেট দেওয়া হলো হচ্ছে মানে অন ইয়ারে যাব, তার আগে অ্যাকচুয়ালি তারা অনেক সময় নিয়ে নিয়েছে। আমার যে ইচ্ছে ছিল না তা কিন্তু না, হয় না যে প্রত্যেকটা প্রসিডিওর নিশ্চয়ই আছে, তাদেরকে মেনটেন করতে হয়, বাট আমার জন্য যে কোনো লেন্দি প্রসেস মানে আমার পছন্দ না। আমি যেটা করতে চাই সেটা খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে। আপনি তো অনেক সেক্টরে কাজ করেন, টিভিতে মানে পর্দায়, আবার সামনাসামনি, যেটা অনেকে বলে, অনেকে দেখেছে, অনেক বড় বড় সেলিব্রিটিদেরকে বলা হয় যে আসেন এই অনুষ্ঠানে আপনি একটু উপস্থাপনার দায়িত্ব নেন, তারা কিন্তু ভয় পান, 1-2 জন ছাড়া। তো কিন্তু এই সেই সাহসী কাজটা আপনি দিনের পর দিন করে যাচ্ছেন, ভয় লাগে না কখনো? সাধারণ মানুষদেরকে দেখলে আমার খুব আনন্দ হয়। আনন্দটা হচ্ছে এরকম, আমার কাছে মনে হয় যে আমার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে বা আমি যদি কিছু করতে পারি, তার সার্থকতা হচ্ছে সাধারণ মানুষ যখন আমাকে সরাসরি অ্যাপ্রিসিয়েট করে। আর ভয়টা, আমি প্রথম একটা ইভেন্ট আমার লাইফের, আমার নামটা বলতেই হয়, তুহিন ভাই, ফজলুর রহমান তুহিন, ওনাকে চিনবেন, উনি খুবই ভালো একজন অ্যাক্টর, ডিরেক্টর, বর্তমান সময়ে সে ডিরেক্টর, বাট তার অ্যাক্টিং দেখে আমি তার ফ্যান হয়েছিলাম। আজ রবিবার নাটকে উনি হিমু চরিত্রটা করেছিলেন, মনে হয় করছেন উনি। হ্যাঁ ট্রু, উনি হিমু চরিত্রটা করেছিলেন। তো তুহিন ভাইদের একটা ইভেন্ট ছিল, আমাকে হঠাৎ করেই বলল যে বাইরের অ্যাঙ্কর কেন নিব, তুমি আমাদের ছোটো বোন, তুমিই করবা। তো আমি তুহিন ভাইকে বললাম, তুহিন ভাই আমি তো কখনো এভাবে অন স্টেজে করি নাই, সবসময় তো টেলিভিশনে করেছি। বলে কোনো সমস্যা নাই, বাট তুমি পারবা। আমি বললাম গেস্ট কারা কারা থাকবেন? তো উনি আসলে যাদের লিস্ট দিয়েছেন, দে আর লাইক মাই ড্রিম ক্যারেক্টার এক একজন। আবু সাইদ স্যার, তারপরে হচ্ছে আপনার নির্মলেন্দু গুণ, এছাড়াও আরও অনেক বড় বড় ডিরেক্টররা ছিলেন, আমাদের শিমুল মোস্তফা ভাই, মানে কাব্যিক জগতের অনেকে যেমন ছিলেন, ডিরেকশনের অনেকে ছিলেন, যাদের বাংলা কথা শুনে আমি একদম মানে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, শ্রবণ শক্তি মনে হয় যে তখন আর কিছু শুনছি না, শুধু তাদের কথাই শুনছি। ওই মানুষগুলো উপস্থিত থাকবেন, তখন আমার মনে হয়েছে যে আসলে আমি পারি আর না পারি, ইটস ওকে, বাট আমি এই চান্স মিস করতে চাই না। দেন আমি ওখানে গেলাম, আমি কথাও বলেছি, বাট আমার গলার খুবই কাঁপছিল ওই দিন, ইভেন আমার পাও কাঁপছিল। কাঁপাটা অ্যাকচুয়ালি এমন না যে আমি কথা বলতে পারছি না, মানে তাদেরকে আমি একদম চোখের সামনে দেখছি, আমি কথা বলছি আর তারা আমাকে দেখছে বা আমার কথাগুলো শুনছে, এটাতে আমি মানে খুবই হচ্ছে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বাট শুরু ওইটা ছিল ভয়ে ভয়ে, অ্যান্ড তারপরে মনে হচ্ছে যে না, এটা তো আমি খুব এনজয় করি, অ্যান্ড এখানে একই সাথে আমার অনেক মানুষদেরকে দেখার সুযোগ আছে, অনেক কিছু জানার সুযোগ আছে। তখন থেকে শুরু হলো, আই থিঙ্ক এটা 14-এ,
14 থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। এবং হ্যাঁ, টেলিভিশনে যাদের কাজ আমি করি সবসময় বলি যে টিভিটা তো আমি এনজয় করি, বাট টিভিতে আমাকে অ্যাকচুয়ালি একটা ফ্রেমের মধ্যে থাকতে হয়। ইভেন এখানেও আমাকে মনে রাখতে হবে যে আমি ডানে কতটুকু যাব, আমি বায়ে কতটুকু যাব। বাট অন স্টেজে যেটা হয় সেটা হচ্ছে পুরো স্টেজটা জুড়ে আমি আমার পারফর্ম করতে পারি। ইভেন আমার ডানের দর্শক, আমার বায়ের দর্শক, একদম দূরে যারা রয়েছে তাদেরকেও আমি যদি আই কন্ট্যাক্ট করে আমার সাথে কানেক্টেড করতে পারি, ওটা হচ্ছে আমার সার্থকতা। ভিড় করেন না তখন? এরকম অনেক ঘটনা আছে রাজীব ভাই, খুবই মজার মজার ঘটনা আছে আমার লাইফে। আমি জানি না শুনবো সবার ক্ষেত্রে হয় কি না, হোপফুলি হয়, বাট আমার লাইফের যে ঘটনা আছে এগুলো আমাকে আসলে পরবর্তীতে কাজ করার জন্য আরও বেশি ইন্সপায়ার্ড করে। আমি খুলনাতে গিয়েছিলাম, ওখানে একটা বাইক শো ছিল। সো খুলনা খালিশপুরে সারাদিন আমরা বাইক নিয়ে খুব মজার সব খেলা ছিল, বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল যারা বাইক লাভার রয়েছে, এবং সন্ধ্যা থেকে হচ্ছে কালচারাল ইভেন্ট। সো সারাদিনই সবাই আমাকে খুব শান্তাপু করেছে। ওরা খুব নোটিস করেছে যে আমি ওখানে খুব মজা করছি, খুব ফান করছি, কারণ ওরা তো খুব সাধারণ মানুষ। ওরা মনে করে যে আমরা টেলিভিশনের পর্দার মানুষ, আমরা বোধহয় ওদের সাথে মিশতে পারবো না। তো সারাদিন যখন আমি ওদের সাথে খুব ফান করেছি, ওরা আমার সাথে এতটাই কানেক্টেড হয়ে গেছিলো। আর মজার ব্যাপার, সারাদিন তো অন্য কোনো সেলিব্রিটি ছিল না, আমি ওদের সাথে অলওয়েজ কানেক্টেড ছিলাম। তো সন্ধ্যায় যখন কালচারাল প্রোগ্রাম শুরু হলো, বাংলাদেশের অনেক নামি দামি শিল্পীরাই ওখানে ছিলেন, কিন্তু স্টেজে ওঠার আগে ওরা জাস্ট আমার নামের স্লোগান করছিল, মানে শান্তাপু, যেটা অনেক জায়গাতেই হয়। এই কয়েকদিন আগেও একটা ইভেন্ট করলাম, সেখানেও এই অবস্থায় ছিল। তো এটা আমি খুব এনজয় করছিলাম। বাট এন্ড অফ দ্য ইভেন্ট যেটা হলো, মানে আমি জাস্ট ক্লোজিং করছিলাম, তখন আমি আল্লাহ হাফেজ বলার সাথে সাথে, শুভরাত্রি বলার সাথে সাথে দেখলাম জাস্ট স্টেজের দুপাশ থেকে একসাথে প্রায় 100 জনের মতন উঠে গেছে, এবং আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে, বিকজ ওরা সেলফি তুলবে, এবং তাও গ্রুপ সেলফি না, একটা করে সেলফি। তা আমি বললাম এটা কি করে পসিবল, চলো আমরা একসাথে গ্রুপ সেলফি তুলি। বলে না আপু, আমরা প্রত্যেকে হচ্ছে আলাদাভাবে পোস্ট করব। তো কয়েকটা তোলার পরে দেখছি আসলে ওটা এক্সট্রিম হয়ে যাচ্ছে, কারণ কেউ তো সিরিয়াল মেনটেন করে না, সবাই হচ্ছে চাচ্ছে মানে কে আগে তুলতে পারবে। তো আমার ইভেন্টের যারা ছিলেন ওরাও একটু হিমশিম খেয়ে গেল, বিকজ ওরা তো খুবই প্রফেশনাল, কিন্তু তারপরে এরকম হবে আমাকে নিয়ে এটা ওরা বুঝতে পারেনি। তো পরবর্তীতে ওরা ওখানে, আমাদের খুব স্ট্রং একটা সিকিউরিটি ফোর্স ছিল, সিকিউরিটি নিয়ে এসে আমাকে কোনোভাবে উদ্ধার করে পেছনে টেন্ট আছে আমাদের গ্রিন রুম, সেখানে নিয়ে গেছে। বাট গ্রিন রুমে যাবার জাস্ট 2-3 মিনিটস লেটার সবাই নোটিস করলো, গ্রিন রুমের পেছন থেকে জাস্ট টেন্টটাকে কেটে ফেললো ওরা, অ্যান্ড কেটে ফেলে সব ভেতরে ঢুকে গেল। 40-50 জনের মতো হবে, এবং আমাকে সবার সাথে সিঙ্গেল সেলফি তুলে তারপরে ওখানে আমাদের প্রোটোকলে যারা ছিলেন ওরা আমাকে উদ্ধার করে নিয়ে বের হয়ে গেছে। তো এরপর থেকে আমি একটু লোকাল এরিয়াতে গেলে একটু সাবধান থাকি, বাট ইটস নট লাইক দ্যাট যে ওদেরকে আমরা ভয় পাই, অবশ্যই অনেক ভালোবাসি, কিন্তু হয় না অনেক সময়, হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা যাতে না ঘটে এই জন্য। বাট আরেকটা মজার কাহিনী বলি, এটা তো একটু বিটার এক্সপিরিয়েন্স ছিল। আমি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে গিয়েছি, ওখানে সেম অবস্থা যে ওরা গ্রিন রুমে চলে আসছে সবাই আমার সাথে সিঙ্গেল ছবি তুলবে, এবং যখন আমি স্টেজে উঠছিলাম ওরা আমার নাম ধরে স্লোগান, ইভেন যখন আমাদের আর্টিস্টরা গান করছিল গানের মাঝখানে ওরা আমার নাম ধরে স্লোগান যে আপুকে স্টেজে আসতে হবে, আমাদের সাথে কথা বলে যেতে হবে। তো পরবর্তীতে আমি বললাম যে দেখো এইভাবে গানের মাঝখানে বারবার তো স্টেজে আসা সম্ভব না, আমি পরবর্তীতে এসে কথা বলবো, এবং যার খুবই আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে ইচ্ছা করে কোনো সমস্যা নেই, গ্রিন রুমের দিকে চলে আসো। তো কিছুক্ষণ পরে দেখি গ্রিন রুমের লম্বা একটা লাইন হয়ে গেছে, কি হয়েছে সবাই কথা বলবে, এইটা কী করে পসিবল। তো বলে যে আপু না আমরা সেলফি তুলবো। আমরা ওয়েল 10-15টা সেলফি তোলার পরেও দেখি একের পর এক আসে। আমি বলছি ওকে আমি সবার সাথে সেলফি তুলতে পারি, বাট আমাকে সবাই একটা সেলফির জন্য 100 টাকা করে দিতে হবে। তো পরবর্তীতে ওরা নেগোশিয়েট করে আমার সাথে যে আপু 100 টাকা না 50 টাকা করে দিব, তাও সেলফি তুলতে হবে। তো আমার মনে আছে প্রায় বোধহয় 4-5 হাজার টাকার মতো 50 টাকা করে উঠেছে। হ্যাঁ, আমাদের ইভেন্টের যে ছেলেগুলো ছিল ওরা ফাজলামো করে যে আপু ঠিক আছে আমরা এটা দিয়ে খাবো সবাই মিলে। তো পরবর্তীতে প্রায় মনে হয় 5-6 হাজার টাকার মতন উঠেছিল। দেন আমরা সবাই ওখানে আইসক্রিম কিনে, যারা আবার সেলফি তুলেছে ওদের সবার সাথে আমি একসাথে সেলফি তুলেছি, গ্রুপ সেলফি, এবং সবাই মিলে তখন আমরা 20-25 টাকা
করে চকবার আইসক্রিম কিনে সবাই মিলে খেয়েছি। তো এরকম অনেক মজার মজার ঘটনা কিন্তু রাজেন্দ্র হয়। কলেজ কেমন লেগেছিল ফরিদপুর? অসাধারণ অসাধারণ। এবং মানে আমার বাড়ি তো ওই একই বেল্টের, ফরিদপুর বেল্টেরই, সো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর মজা ছিল হচ্ছে আমি যখন বলেছি যে আমি কিন্তু তোমাদেরই একজন, তখন ওরা এটাকে খুব পছন্দ করেছে। যে না মানে ঠিক তার আগ পর্যন্ত একটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল যে ওরা ভাবছে যে আপু কোথাকার না হচ্ছে কোথাকার, হ্যাঁ হ্যাঁ। আর্টিস্ট একজন, টেলিভিশনের পর্দার জাঁকজমকপূর্ণ মেকআপ অ্যান্ড মানে ড্রেস আপ পরে এসেছে, সো সে আমাদের হতে পারে না। বাট আমি যখন বলেছি আমার বাড়ি হচ্ছে শরীয়তপুর, সো শরীয়তপুর ফরিদপুর ধরো একই মায়ের পেটের দুই বোন, অ্যান্ড আমিও কিন্তু তোমাদেরই একজন, তখন মনে হয়েছে কি ওদের মধ্যকার যে একটা ভালোবাসা, মানুষকে যে ওরা ভালোবাসতে পারে, সেই জিনিসটাকে ওরা আরো বেশি বহিঃপ্রকাশ করতে চেয়েছে। আচ্ছা, আমি বলে রাখি, আমি আপনার শরীয়তপুরের গল্প শুনবো, তার আগে আমি আমার গল্প বলি। আমি ফরিদপুরের ছেলে, আমি রাজেন্দ্র কলেজের Oh, wow! স্টুডেন্ট। এবার আপনি শরীয়তপুরের গল্প বলেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনাদের কলেজের ছেলেরা অনেক সাহসী। দক্ষিণ অঞ্চলের অন্যতম বড় বিদ্যাপীঠ বলা হয় রাজেন্দ্র True. বিশ্ববিদ্যালয় কলেজ। এটার দুইটা কিন্তু শাখা, একটা শহরের আর একটা শহরের বাইরে, মানে রানিং প্রায় 40,000 স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট, এবং দেয়ার লাইক হচ্ছে ফান লাভার অ্যান্ড সেম টাইম ওরা কালচারালি অনেক রিচ, এটাও আমি কিন্তু হ্যাঁ, হ্যাঁ। দেখেছি। এবং শুধু বাংলাদেশ না, ভারতেরও অনেক বড় বড় মনীষী যারা রাজেন্দ্র কলেজে পড়াশোনা করে করেছে, গেছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই ওই রাজেন্দ্র কলেজে যাওয়ার আমার খুব একটা ইচ্ছে ছিল। সো ওই প্রোগ্রামে যখন করলাম, এবং আমি ওদেরকে বলেছি যে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই কলেজটাতে আসবো, কোনো একটা প্রোগ্রামে পার্টিসিপেট করব। সো দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আপনার অগ্রিম নিমন্ত্রণ রইল, অবশ্যই আমরা নিয়ে যাব। Feeling আপনি কাজ করে। দেখবেন আপনার বাবা, চাচা বা দাদা বা আরো আত্মীয় স্বজন অনেকেই কিন্তু ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়াশোনা করেছে। ট্রু। এবং মজার ব্যাপার হচ্ছে রাজীব ভাই, আমরা যেমন বলি না যে আমার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি শরীয়তপুর বা আমার বাড়ি মাদারীপুর, আমাদের আগের এই যে লাইক আমার মা, আমার বাবা বা আমার চাচা, এরা কিন্তু এভাবে করে আলাদা করে বলতেন না। ফরিদপুর বলতো সবাই। হ্যাঁ, এবং এখন আলাদা করে বললে তারা বলে যে ওটা ফরিদপুর বেল্ট, একটাই জায়গা, একটাই। ঠিক আছে, তারা কিন্তু মানতে নারাজ। আর স্পেশালি মানে আমরা যারা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে পথ চলতে পছন্দ করি, ইনফ্যাক্ট আমার ফুল ফ্যামিলিটা হচ্ছে ওই একই আদর্শের অনুসারী। এবং মুক্তিযুদ্ধের পক্ষের। একদম শরীয়তপুরে কতটা সময় কাটিয়েছেন? একদমই না, লাস্ট 15 বছরে আমি বোধহয় একবার গিয়েছি। তবে ছোটবেলাটা খুব মজার ছিল, বিকজ হচ্ছে আব্বু যতদিন বেঁচে ছিলেন ততদিন আমরা বছরে দুবার তো যাবই, ইভেন একবার বেশিও যাওয়া হতো, মানে 3-4 বার। হুট করে দেখা যাচ্ছে কোনো একটা প্ল্যান করে চলে যাওয়া হচ্ছে শর্ট টাইমের জন্য। তবে শীতে আমরা খুব যেতাম, একবার বর্ষাকালে যেতাম, তখন দাদুও ছিলেন। আমার আব্বু মারা যাওয়ার আগে দাদু মারা যান, তারপরে আবার বাবা মারা যাওয়ার পরে আসলে ওইভাবে করে যাওয়া হয়নি। আর আত্মীয় স্বজন সবাই না এত ঢাকামুখী, দেখা যায় সেই বাড়িটা আছে, সেই উঠোনটা আছে, কিন্তু উঠোন জোড়া যে আগে একটা কলরব ছিল, মানুষগুলো ছিল, তারা একদমই নেই। আমাদের ওখানকার মানুষের একটা জিনিস আছে, তারা একটু ইউরোপমুখী, লাইক ইটালিতে প্রচুর আত্মীয় আমি স্বজন জানি আমাদের। নড়িয়ার বিশেষ করে ওটাকে তো মিনি ইটালি বলা মিনি হয়। ইটালি। আমি ইটালি যতবার গিয়েছি, মানে আমি বৃহত্তর ফরিদপুরের মানুষ, সেই হিসাবে এই আমাকে নিয়ে কোন একটা অনুষ্ঠানের আয়োজন করা, সবাই ভাইয়া আমাদের বাড়ি কিন্তু শরীয়তপুরে, True. ফরিদপুরে, নড়িয়াতে, হ্যাঁ। খুব ভালো লাগে। মানে যখন দেশের বাইরে যে দেশি মানুষজন পাই, এটার অনুভূতি এটা আলাদা। অন্যরকম মজা। আচ্ছা, আবার আপনার কথায় ফিরে আসি। উপস্থাপনার পাশাপাশি আপনি অভিনয়ও করেছেন বেশ কিছু। হ্যাঁ, যদি বা অনেক সুযোগ থাকলেও আমি জানি না, হয়তোবা নিজেই অ্যাভয়েড করেন। কেমন লাগে? হয়তো বা না, সত্য কথা, আমি যখন উপস্থাপনার পরবর্তীতে অ্যাক্টিংটাও শুরু করলাম, তার আগে থেকে বিজ্ঞাপন করছি। বিজ্ঞাপনে দেখা যায় প্রথম দিকে তো অত কিছু বুঝতাম না, বিজ্ঞাপন আসতো, করতাম, বাট বিজ্ঞাপনগুলো ভালো রেসপন্স ছিল। পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, এটাও খুব বেছে বেছে করা উচিত। এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত, অ্যাকচুয়ালি ওখানে আমাকে নেওয়া হচ্ছে ঠিক আছে, বাট পারিশ্রমিকটা কী দেওয়া হচ্ছে এটাও একটা ইস্যুস। যে কোনো কাজে প্রথমে যদি ফোন করে কেউ বলে আপু বাজেট কম, সেটা শুনতে ভালো লাগে না। কারণ একটা সময় ছিল যখন একটু স্যাক্রিফাইস করে কাজ করতে ভালো লাগতো, আর এখন মনে হয় যে বাজেটটার বা আমার রেমুনারেশনের সাথে যথাযথ যে সম্মান, সেটাও একটা দেওয়ার ব্যাপার থাকে। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এটা একটা ইস্যুস।
বাজেটের কথাটা প্রথমত বলে, আর দ্বিতীয় ইস্যুস হচ্ছে চরিত্র। লাইক আমার যখন কোনো কাজ পছন্দ হয় তখন আমি অ্যাকচুয়ালি টাকা পয়সা কোনো কিছুর কথা চিন্তা করি না, ইভেন আমি কখনো ডিমান্ডও করি না, চাইও না। আমার মনে হয় যে এটা এখানে আমাকে না দিলেও সই, বিকজ হচ্ছে এই কাজটার জন্য আমার ভেতর থেকে একটা ক্রেভিং আছে। তো ইভেন অনেক ভালো কাজের সাথে আমি নিজে থেকেই সম্পৃক্ত হতে চাই। তবে অ্যাক্টিংয়ের জায়গাটাতে যেটা হয়, একই টাইপের চরিত্রের জন্য আমাকে বারবার ডাকা হয়, এটা আমাকে আসলে খুবই আপসেট করে। আবার আমার মধ্যকার আসলে আমি কতটুকু ভালো অভিনয় করতে পারবো এটা কিন্তু অনেক সময় ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে। কিছু কাজ করতে যেয়ে দেখেছি আমি যা করছি ডিরেক্টর ওটাকেই ওকে করে দিচ্ছে, আমি হয়তো যে বলছি আমার কাছে এটা ভালো লাগছে না, আমি আরেকটা টেক দিতে চাই, কিন্তু ডিরেক্টর বলছে না ঠিক আছে আপু এটাই আমরা চাচ্ছিলাম। কিন্তু আমি কিন্তু পরবর্তীতে আমার শটটা দেখে আমার মনে হচ্ছে যে না, মানে কাজ করলে তো নিজের স্যাটিসফ্যাকশনটা দরকার। আমার মনে হয় যে আমি শান্তা জাহানি কথা বলছি, ওই চরিত্রটা হয়ে আমি কথা বলতে পারছি না। তখন আমি যে মনে হয়েছে যে না, আমার একটু গ্যাপ নেওয়া উচিত, এটা একটা ভালো কোনো চরিত্রে কাজ করব, বাট আমাকে সেই ডিরেক্টর ব্রিফ করে গ্রুম করে ওই চরিত্রটার মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারবে এটা। আর রাজীব ভাই আরেকটা বিষয় আমি বলতে চাই, আমি জানি না যারা শুনছে ওরা হয়তো রাগ করবে, কিন্তু এটাই সত্য। দুদিন আগে ফোন করে যখন আমাকে বলা হয় যে আপু এরকম একটা চরিত্র আছে করতে হবে, অনেক সময় চরিত্র পছন্দ হলেও আমার কাছে সময় থাকে না, বিকজ আমার ডেটগুলো অনেক আগে থেকে বুকড হয়ে যায়। আর তৃতীয়ত হচ্ছে দুদিনে অ্যাকচুয়ালি কস্টিউম রেডি করা পসিবল না একটা চরিত্রের জন্য। আমি যেহেতু নিয়মিত অভিনয় করি না, সো আমাকে এখানে কস্টিউম নিয়ে ভাববার একটা ব্যাপার আছে। তো এই সময়গুলো যেহেতু আমাকে দেয়া হয় না, বা আমরা যারা অ্যাক্টিং করতে চাই তারা বোধহয় কম বেশি কেউই পাই না, তখন আমি যেয়ে বলি যে না, করব না। তবে হ্যাঁ, ভালো কাজ, ভালো চরিত্র, এটার জন্য আমার ভেতরে মানে অনেক আকাঙ্ক্ষাটা এখনো আছে, অনেক আকাঙ্ক্ষা আছে করার, ইনশাআল্লাহ করব। তার মানে আমরা ধরে নিতে পারি হয়তো আপনার মনের মতো চরিত্র বা যার সঙ্গে যে টিমের সঙ্গে কাজ করবে তাদেরকে পেলে আপনাকে আমরা ভিন্ন রূপেও দেখব একদম। এবং আমি ওই ভিন্ন রূপটাই চাই, ছোট পর্দা বড় পর্দা যে পর্দাতেই হোক। আমি গ্ল্যামারকে কখনোই মানে প্রাধান্য দিয়ে কাজ করিনি, আমি একটু সিম্পল ক্যারেক্টারগুলোই করতে পছন্দ করি। ইভেন আমার প্রফেশনাল লাইফেও আমি ট্রাই করি অনেকটা সিম্পল থাকতে। তবে আমার কথা হচ্ছে আমার যে চরিত্রটা থাকবে ওই চরিত্রটা ওই কাজটার জন্য, সেটা ছোট পর্দার হোক বড় পর্দার হোক, মানে আমার চরিত্রটা ছাড়া ওই গল্পটা শেষ হবে না বা গল্পটার গুরুত্ব কমে যাবে, এরকম চরিত্রটাই আমি করতে চাই। সেটা নারী প্রধান হতে পারে, পুরুষ প্রধান হতে পারে, কিন্তু আমার চরিত্রটা প্রধান চরিত্রের মধ্যে অন্যতম হতে হবে, যেন কাজ করার সুযোগ থাকে। ট্রু, মানে আমাকে ভেঙে চুরে আমি নতুনভাবে একজনকে রিপ্রেজেন্ট করতে চাই, এবং এটার জন্য আমাকে মেন্টাল প্রিপারেশন নেওয়ার সময় দিতে হবে। লাইক আমি অলওয়েজ বলি যে আমি যদি কখনো অ্যাক্টিংয়ে নিয়মিত হই বা লাইক আমার বড় কোনো একটা প্রজেক্টে কাজ করার সুযোগ থাকে, আমি তার আগে নিজেকে সময় দেব। সেটা 3 মাস হতে পারে, সেটা 30 দিন হতে পারে, সেটা 6 মাসও হতে পারে, বাট আমি আমার নিজেকে গ্রুম করতে চাই। সেক্ষেত্রে কি উপস্থাপনা ছেড়ে দেবেন যদি বড় এরকম, যেহেতু আপনার ভিতরে মেধা আছে, দক্ষতা আছে, আপনি একটা দুইটা ভালো যখন মুভি করবেন বা ভালো নাটক করবেন তখন তো এরকম চলতে থাকবে, সেই সময় এই যে আমরা যেভাবে পাই আপনাকে না, ইস্যুস হচ্ছে হয়তো একটা বিরতি নিব যদি এমন কোনো হয় যে খুব ভালো কোনো প্রজেক্ট আসছে, যে চরিত্রটা আসলে আমার লাইফে একটা দাগ কেটে যাবে, সেখানে অর্থনৈতিক বিষয়টা চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারের জন্য কতটা বড় একটা অবস্থান করে নেবে। তো সেই জায়গা থেকে হয়তো আমি একটু সময় নিব। এখানে সময় নেওয়াটা কিন্তু শুধুমাত্র এটা না যে বিরতি দেয়া, নিজেকে নতুনভাবে করা। লাইক গল্পের প্রয়োজনে আমাকে আমার নিজেকে মানে চেঞ্জ করতে হতে পারে, গল্পের প্রয়োজনে আমার কথা বলার ধরন চেঞ্জ হতে পারে। সেটা কিন্তু আমি চট করে এখন যদি আমাকে বলেন একবার দুবার পসিবল, বাট টানা কিন্তু পসিবল না। সো ওটার জন্য আমার প্র্যাকটিসের দরকার আছে, এবং একদম ডেডিকেশন নিয়ে অ্যাক্টিং করতে হলে কিছু কিন্তু ওয়ার্কশপ আছে যেগুলো হচ্ছে আমাকে ওই কাজটার প্রতি অনেক বেশি দায়িত্বশীল করে তুলবে, ওই কাজগুলো আমি করব। এটা আমি সবসময় সবাইকে বলি। শৈশবের কথা যদি একটু জানতে চাই, কোথায় কেটেছে, কোথায় পড়াশোনা? শৈশবটা হচ্ছে 13-14 বছর বয়সে আসলে শৈশব ছিল। তার আগ পর্যন্ত স্কুল লাইফটা খুব মজার ছিল,
খুবই মজার ছিল। আমি অলওয়েজ বলি যে আমি ছোটোবেলা থেকে এত বেশি প্রায়োরিটি পেয়েছি সব জায়গাতে, যে এখন কোথাও একটু কম মনে হলে আমার মন খারাপ হয়, বা মনে হয় যে তাহলে এই জায়গাটা আমার না, আমি ভুল একটা জায়গা চুজ করেছি। এটার রিজন হচ্ছে আমার বাসায় আমার প্রায়োরিটি সবচেয়ে বেশি ছিল। বাসা থেকে শুরু করলাম। জন্ম হয়েছে ঢাকায়, আমি মিরপুরে বড় হয়েছি। মণিপুর উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল ছিল। অ্যান্ড আমরা 3 বোন, আমি সবার ছোট। আর আমার বড় 2 বোন হচ্ছে পিঠাপিঠি, বাট ওদের চেয়ে আমি বেশ ছোট, প্রায় 7-8 বছরের ছোট। সো দ্যাট এতদিনের গ্যাপ, তারপরে একটা বেবি, সো বাসায় সবাই আমাকে খুব ভালোবাসতো, ওদের আদর পেতাম, বাবা মায়ের আদর পেতাম, আত্মীয় স্বজন সবার আদর পেতাম। আর আব্বু অলওয়েজ বলতো ওই আমার মেয়ে, ওই আমার ছেলে। কারণ বাংলাদেশে একটা ট্রেডিশন আছে না, যে আচ্ছা 2টা মেয়ে হয়েছে, তারপরটা বোধহয় ছেলে হবে। তো সবাই মেবি এক্সপেক্ট করে রেখেছিল যে এর পরটা হচ্ছে ছেলে হচ্ছে। বাট যেহেতু আমি মেয়ে, সো কেউ যদি বলতো আচ্ছা এটাও মেয়ে, আব্বু বলতো ওই আমার ছেলে। মজার ব্যাপার হচ্ছে রাজীব ভাই, বাবা আমাকে অনেক বেশি আদর করতো। আর আমি না আব্বুর কাছ থেকে কখনো মানে বুঝিনি যে আমি আসলে মেয়ে। আব্বু আমাকে হচ্ছে ছেলেদের পোশাক পরাতো, এবং মেন্টালি আমাকে খুব স্ট্রংভাবে আব্বু বড় করেছে। লাইক আছে না ছোটোবেলায় তুমি একটা মেয়ে, তোমাকে এটা করতে দেওয়া যাবে না, ওটা করতে দেওয়া যাবে না, না তুমি খেলতে পারবা না, এই বিষয়গুলো ছিলই না। আর আরেকটা বিষয় ছিল হচ্ছে আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিলই না ছোটোবেলায়, সবই আমার ছেলে ফ্রেন্ড ছিল। স্টিল এখনও আমাকে যদি কেউ বলে যে তোমার মেয়ে ফ্রেন্ড বেশি না ছেলে ফ্রেন্ড বেশি, আমি বলবো আমার ছেলে ফ্রেন্ড বেশি। বিকজ সামহাও ওদের সাথে আমি খুব সহজে মিশে যেতে পারি, খুব সহজে কথা বলতে পারি, আর ছেলেদেরকে আমার কখনো ক্রিটিক্যাল মনে হয় না। হয়তো কারো মনের মধ্যে কিছু থাকতে পারে, বাট আমার মনে হয় যে আমি যদি ওর সাথে নাইস থাকি, আমার বিহেভিয়ার এভরিথিং সব যদি পারফেক্ট থাকে, তাহলে তো মানে ও আমার প্রতি নেগেটিভলি কখনো কোনো কিছু চিন্তা করতে পারবে না। মানে আমার ছোটবেলা কেটেছে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, লাইক বোম বাস্টিং, লাটিম খেলতে পারতাম। ও মাই গড, আমি কি পরিমাণ ভালো লাটিম খেলতে পারতাম ভাইয়া, আপনি মানে ধারণা করতে পারবেন না। একটা লাটিম থাকলে দেখতাম এখনই। মেবি এখন অতটা ভালো পারবো কিনা, বাট ঘোরাতে পারবো। তো মজার ব্যাপার হচ্ছে আমার সাথে কেউ নতুন লাটিম কিনে নিয়ে এসে আমার সাথে খেলতে আসতো না, কারণ ওর লাটিমের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বাজি ধরে খেলতাম যে আচ্ছা ঠিক আছে, ওর নতুন লাটিম নিয়ে এসেছে, দুষ্টু ছিলাম তো অনেক, আজকে ওর লাটিমটা নষ্ট করবো। অথবা দেখা যেত যে কেউ হচ্ছে লাটিমটা আমাকে ধরতে দেয়নি বা ঘুরাতে দেয়নি, তখন মনে হতো ওকে ফাইন, নেক্সট যখন আমাদের বাজি দিয়ে খেলা হবে তখন তোমার লাটিমের 12টা আমি বাজাবো। আর অনেক দূরে দূরে খেলতে চলে যেতাম। এই যে আপনাদের এত বড় মাঠ দেখে, মানে ছাদের উপরে এত সুন্দর একটা স্পেস দেখে আমার মনে হচ্ছে এখানে ক্রিকেট খেলা যাবে, এখানে ফুটবল খেলা যাবে, এখানে ব্যাডমিন্টন খেলা যাবে, এবং আমি মিস করবো না। এই যে এত সুন্দর একটা জায়গা, আপনি বসে বসে কথা বলছেন, আমি হলে কখনোই বসে কথা বলতাম না। অ্যান্ড আরেকটা জিনিস বলি, আমার ঘাস খুবই পছন্দ, আমি অলওয়েজ ঘাসে হাঁটতে খুব ভালোবাসতাম ছোটবেলা থেকে। আচ্ছা, যেটি বলছিলাম স্কুলের গল্প শুনলাম, স্কুল জীবনের, এবার কলেজ জীবনের গল্প। এটা হচ্ছে ছোটবেলায় আমার পরিবার আর এলাকার গল্প, এবং ওই খেলতে যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ আমাকে খুব প্রায়োরিটি দিত। ছেলে ফ্রেন্ড ছিল সব, আর মেয়ে ফ্রেন্ডরা যারা ছিল ওরা সব ছোট ছোট, আসলে আপু বলে ডাকতো। তো পুতুল খেলার সুযোগটা আমার কখনোই হয়নি, ছেলেদের খেলাগুলোই অলওয়েজ খেলে বড় হতে হয়েছে। আর এরপরে যদি স্কুল লাইফের কথা বলতে হয়, আমি সবার সাথে খুব দ্রুত মিশতে পারি ছোটোবেলা থেকেই, একদম ইজিলি। ক্লাস 1-এ যখন আমি যে ভর্তি হয়েছি, ভর্তিটাই খুব মজার ছিল। আমার আব্বু আমাকে নিয়ে গেছে হচ্ছে লাইক কেজিতে ভর্তি করতে। তো আমি সব কিছু পারি বলে আমাকে টিচাররা বলে ওকে কেজিতে দেওয়ার কোনো দরকার নেই, ওকে হচ্ছে সরাসরি ক্লাস 1-এ দিয়ে দেন। তো ক্লাস 1-এ কিছুদিনের মধ্যেই আমার সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। টিচাররা খুব আদর করতো যে না এই মেয়েটা খুব শার্প কথা বলে, সবার সাথে খুব ভালো মেশে, যে কোনো অ্যাক্টিভিটিসে ওকে আগে পাওয়া যায়, খেলাধুলায়ও আগে। তো ক্লাস 1-এ আমি ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলাম, মানে ওটা তো হচ্ছে টিচারদের সিলেকশনও হয়। তো ক্লাস 2-তে যেয়ে কিন্তু আবার স্টুডেন্টদের সিলেকশন, তখনও আমি ক্যাপ্টেন, বিকজ আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে খুব ভালোবাসতো। এবং আমি কিন্তু ক্লাস 10 পর্যন্ত টানা ক্যাপ্টেনশিপ নিয়ে বড় হয়েছি। এটা রিজন হচ্ছে ইটস নট লাইক দ্যাট যে আমি ক্লাসে অলওয়েজ ফার্স্ট হতাম। আমি কখনো ফার্স্ট হতাম না, হয় সেকেন্ড অথবা থার্ড, বিকজ আমি ফার্স্ট হওয়ার জন্য কখনো পড়াশোনা করিনি, সেকেন্ড থার্ড হওয়ার জন্য করিনি, নর্মালি নিজের মতো করে পড়তাম, যেটা রেজাল্ট আসে। টিচাররা বলতো যে তুই আরেকটু ভালো করে পড়াশোনা করলে তো ভালো করতে পারিস। আমি স্যার এর চেয়ে তার ভালোর কি আছে, আপনারা আমাকে ভালোবাসেন। স্কুলে ক্লাস যদি 340 দিন হয়, তাহলে শান্তা 340 দিনই উপস্থিত। ইভেন এমনও হয়েছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন, অনেক বৃষ্টি হয়েছে, পুরো হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে, বাট আমি অন টাইমে স্কুলে যেয়ে পৌঁছাতাম, এবং হচ্ছে মানে আমার প্রেজেন্ট হয়ে যেত। হয়ে যাওয়ার পরে টিচার 2-1 জন যদি থাকতেন, এসে বলতো
আর তো কেউ আসে নাই, একা একা কি ক্লাস করবি, বাড়ি যা, তুই বাড়ি গেলে আমিও বাড়ি যেতে পারবো। অন টাইমে ক্লাসে আসতেন 340 দিন বা 240 দিন, এখন এই যে অনুষ্ঠানগুলোতে আপনি অ্যাঙ্করিং করতে যান, অন টাইমে তো যান। এটা আপনি ভালো বলতে পারবেন, আজকে আমার না, আমি টাইমিং কখনো কেমন পাইনি। ছিল। না, আমি এটার কখনো বিকল্প পাইনি, আমি পেয়েছি আমার দেখা মতে, বাট বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, দেশের বাইরে যেতে হয়, কোনো কারণে দেরি হয়ে যায় না? অনেক মজার মজার ঘটনা আছে রাজীব ভাই। সেটা হচ্ছে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো টেলিভিশন লাইভ, কোনো রেকর্ডিংয়ে আলহামদুলিল্লাহ আমি অন টাইমের মানে বাইরে দেরি হয়নি। যাইনি, কখনো আমার দেরি হয়নি। এমন হয়তো হয়েছে যে আমি 10-20 মিনিট আগে যে পৌঁছেছি বিকজ অফ ট্রাফিক, অথবা আমার ক্যালকুলেশনে ভুল ছিল। অনেক সময় হয় না যে আচ্ছা ঠিক আছে আজকে যেতে বেশি সময় লাগবে না, ওখানে যেতে তো 1 ঘন্টা, কিন্তু ট্রাফিকের অবস্থা এত বেশি ছিল, অথবা বের হওয়ার পরে সাডেন কোনো একটা ইনসিডেন্ট ঘটার কারণে হয়তো ওই রাস্তাটা ব্লক হয়ে আছে, তখন হয়তো আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে। বাট এমনও হয়েছে আমার তখন গাড়ি ছিল না, আমি সিএনজিতে বসে মেকআপ করেছি, ট্রাফিকের জন্য সিএনজি থেকে নেমে ওই অর্ধেক মেকআপ নেওয়া অবস্থায়, শাড়ি পরা অবস্থায় আমি ট্রাফিক কন্ট্রোল করে মানে শর্টকাটে কোন রাস্তা দিয়ে বের হওয়া যাবে, এবং ট্রাফিক তো আমাকে হেল্প করেনি, উল্টো তাকিয়েছিল যে ও মাই গড এই মহিলা কি করছে, ঠিক আছে সে কি করছে, শি ইজ লাইক ক্রেজি। বেসরকারি একটা টেলিভিশন যাদের ফ্লোর হচ্ছে লিফটের 9, মানে হচ্ছে 10 তলায়, আমি যাওয়ার পরে দেখি লিফট হচ্ছে বন্ধ, কারণ লিফট নষ্ট হয়ে গেছে এবং একটাই লিফট। সো আমার লাইভের বাকি আছে আর 20 মিনিট, আমি ওই 10 তলা হচ্ছে দৌড়ে উঠেছি, উঠে মেকআপ রুমে ঢুকে আমি বলছি জাস্ট আমার ঘামগুলো একটু মুছে দাও, আর কিছু লাগবে না। বিকজ আমার গেস্টও সেদিন এমন একজন গেস্ট যাকে আমি বসিয়ে রাখার মানে এত বড় দুঃসাহস আমার নাই, ঠিক আছে, আমার উচিত ছিল তার সাথে এসে আগে থেকেই কথা বলা, সম্মান দেখানো। তো এরকম অনেক হয়েছে। তবে হ্যাঁ মাঝে মাঝে যেটা হয় লাইক শুটিংয়ে আমি যাচ্ছি, আমি জানি যে ওখানে গেলে নর্মালি আমার 1-2 ঘন্টা সময় থাকবে, তখন আমি হয়তো টেলিভিশন প্রডিউসারদেরকে অলওয়েজই ফোন করে বলি ভাই আমি 5টার জায়গায় যদি 6টায় এসে কোনো সমস্যা আছে, সে যদি বলে যে না আপু কোনো সমস্যা নাই, সেক্ষেত্রেই আমি 5টার জায়গায় 6টায় যাই। তবে এমনও হয়েছে আমি যে কারণে হয়তো ওনাকে বলেছি যে 6টায় আসবো, আমার হয়তো ওই প্রবলেমটা আগেই সলভ হয়ে গেছে বা আমার ওই কাজটা শেষ, তখন আমি 5টাতেই চলে এসেছি। তো যাওয়ার পরে দেখি যে ওরা সবাই খুব রিল্যাক্স, আপু আপনি না বললেন 6টার সময় আসবেন, বাট ওটা আমি অ্যাকচুয়ালি রিস্ক নিতে চাচ্ছিলাম না, সো দ্যাট আমি বলে রেখেছি, আদারওয়াইজ আমার 5টাতেই হয়ে যেত, বাট আমি রিস্ক নিতে চাই না। বিকজ আমার কাছে মনে হয় একটা প্রোডাকশন মানে কিন্তু শুধু আমি একা না, আমার লাইটে যারা রয়েছেন, আমার ক্যামেরায় যারা রয়েছেন, আমার মেকআপ পার্সন, আমার প্রোডাকশনের ছেলেটা, ইভেন ওখানকার স্টুডিওর সাথে আরো অনেক কিছু কানেক্টেড থাকতে পারে। সো আই হ্যাভ টু বি অলওয়েজ কশাস। টিভিরও তো একটা স্কেডিউল থাকে, একটা শিডিউল থাকে। ট্রু, লাইক আমার কাজটা শেষ হলেই হয়তো আরেকটা কাজ হবে, ঠিক আছে। সো এগুলো অনেক কিছু মাথায় রেখে আমি অলওয়েজ মেইনটেইন করার চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ঠিকঠাক আছি। আর স্কুল লাইফ গেল, কলেজ লাইফ, কলেজে আমি খুবই কম ক্লাস করেছি, বাট সামহাউ আমি অলওয়েজ মধ্যমণি ছিলাম। না, কলেজ লাইফে ব্যস্ততা শুরু না, তখন আমার ছেলে স্কুলে যায়, সো ওকে আমার সময় দিতে হতো, এটা একটা বিষয় ছিল। মানে আমি তো অলওয়েজ বলি আমি আর আমার ছেলে অলওয়েজ একসাথে বড় হয়েছে। কলেজের সময় কি আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে? না, তখন তো ছেলে অলরেডি স্কুলে যাচ্ছে, তার মানে হচ্ছে তার আগে আবদ্ধ হয়েছে। আমার খুবই আর্লি ম্যারেজ ছিল, ক্লাস 8-এ, অ্যান্ড যখন আমি ক্লাস 9-এ ঠিক না মানে 10-এ উঠবো, ঠিক ওই সময়টাতেই হচ্ছে আমার বেবি হয়। সো ওই 2 বছর আমার গ্যাপ ছিল। আফটার হ্যাভিং মাই বেবি আমি আবার মানে 6 মান্থের একটা গ্যাপ দিয়ে আমার ছেলেটা মোটামুটি যখন বাইরের খাবার খাওয়া শুরু করলো, তখন আমি আবার স্কুলে যাওয়া শুরু করলাম। 9-10 আমি আবার কন্টিনিউ করলাম অ্যাজ এ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টের মতো স্কুলে গিয়েছি, পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আবার কলেজে গিয়েছি, বাট ততদিনে আমার ছেলের 3.5-4 বছর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার এসএসসি কমপ্লিট করতে করতে ওর 3.5 বছর 4 বছরের কাছাকাছি চলে এসেছে, 4.5 বছরের মতো। তো যেটা হয় আমরা তো এখন একটু আর্লি স্কুলে পাঠাই, ওকে স্কুলে দেওয়া শুরু করলাম। আবার ছোটও ছিল, আমি কলেজে চলে গেলে সারাটা দিন আমার কলেজে চলে যায়, আসার পরে আমার এনার্জি থাকতো না, তখন আমি কলেজে একটু কম যেতাম, ছেলেকে বাসায় সময়টা বেশি দিতাম, বাট পড়াশোনাও কম করতাম তখন। ছেলের বাবারা তো অলওয়েজ ব্যস্ত থাকে, বাবারা কিন্তু আসলে ছেলে হওয়ার পর্যন্তই বা মেয়ে হওয়া পর্যন্তই তারা যেটা করে, আচ্ছা ঠিক আছে সারাদিন তো অন্য কেউ টেক কেয়ার করবে, বাসায় ফেরার পরে রাতে কি হয় আমি খুব ক্লান্ত, ঠিক আছে সকালে আবার উঠে কাজে বের হতে হবে। বাট আমার আম্মুর সাপোর্টটা অনেক বেশি ছিল,
আমি অলওয়েজ আল্লাহ তাআলার কাছে বলবো যে অনেক ব্লেসিংয়ের মধ্যে এটা একটা ব্লেসিং যে আমার মা না থাকলে আমার ছেলে কিভাবে বড় হয়েছে ওই ধকল পোহাতে পোহাতে আমার পড়াশোনা শেষ হয়ে যেত। সো আমার পড়াশোনা, আমার ক্যারিয়ারের শুরু, এগুলোর সব কিছুতে আমার আম্মুর সাপোর্টটা অনেক বেশি। এখন আমি সিঙ্গেল মাদার। আচ্ছা আচ্ছা। তো অ্যাজ এ সিঙ্গেল মাদার আমার মানে কাজ করার স্বাধীনতা তো অনেক আছে, নিজের লাইফের স্বাধীনতা নেওয়ার সুযোগও আছে। আর ছেলের সাপোর্টটা হচ্ছে ছোটবেলা থেকে, মানে শুধুমাত্র আমার ক্যারিয়ারের ক্ষেত্রে না, আমি যখন স্কুলে যাই তখন আমার ছেলে তো ছোট, মাত্র আধো আধো কথা বলতে পারে। ওই সময়টাও আমার ছেলে আমাকে ডিস্টার্ব করতে আসতো না। ইভেন ও এসে আমাকে মাবুমা ডাকতো, ঠিক আছে, মাম্মা ডাকতো। তো এসে বলতো, মাম্মা তুমি কি এখন পড়বে? মানে আমি যদি না পড়ি তাহলে ও আমার সাথে খেলবে, আমাকে বলবে যে তুমি আমার সাথে একটু খেলো, আর যদি আমি পড়ি তাহলে ও আমাকে ডিস্টার্ব করবে না। তো এরপরে যখন একটু বড় হতে শিখেছে, আরও একটু ভালো বুঝেছে যে না আস্তে আস্তে আমার মা ক্যারিয়ারের একটা পর্যায়ে যাচ্ছে, জড়িয়ে গেছে, তখন ওর সাপোর্ট আরও অনেক বেশি। কারণ আমাকে দেশে বিদেশে অথবা ঢাকার বাইরে সব জায়গাতেই তো মুভ করতে হয়। তো ও যদি আমাকে বলতো যে না তুমি যেতে পারবা না, বা ও যদি কান্নাকাটি করতো, আমি হয়তো আসলেই যেতাম না। অ্যান্ড এখনও পর্যন্ত মানে আমার লাইফের আমার ফিট থাকা, আমার সুস্থ থাকা, আমার ড্রেস আপ থেকে নিয়ে শুরু করে আমার কিভাবে নিজেকে ইমপ্রুভ করা উচিত, এই সাজেশনগুলো সব আমার ছেলে আমাকে দেয়। তোমার এটা করা উচিত, তোমার ওটা। আমি জানি যে ও যা বলে আমাকে তার কিছুই আমি করতে পারি না, বিকজ ওদের চিন্তা ভাবনা বা ওদের প্রোগ্রেস লেভেল আর আমারটা তো অনেক কম। বাট ও অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে, আম্মু তোমার এটা করা উচিত, আম্মু তোমার ওটা করা উচিত। তোমার সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে এটা না যে তুমি শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকছো। তোমার উচিত হচ্ছে ফিজিক্যালি ফিট থাকা। ইভেন তোমার নিজেকে কিভাবে তোমার সেভ করা উচিত, তার জন্য তোমার জুডো করা উচিত, তোমার কারাটে করা উচিত, তোমার হচ্ছে এমনও বলে তুমি মেডিটেশন করো, তাহলে তোমার মেন্টাল হেলথ ভালো থাকবে। ইভেন ওর আমি একসাথে জিমে যাই। আমি জিমে যাওয়ার মাঝখানে অনেক গ্যাপ দেই, যেহেতু কাজ থাকে বা একটু মনে হয় আচ্ছা ঠিক আছে আজকে যাব না। ইভেন আমি অনেক চিট মিল করি, আমি খেয়ে ফেলি। আমার ছেলে হচ্ছে খুব স্ট্রিক্ট, এটা খাবা না, ওটা খাবা না, এটা করবা না। তো আমি অলওয়েজ বলি যে ও আসলে আমার প্রথম ফ্রেন্ড এখন। আর দ্বিতীয়ত হচ্ছে ও মানে হচ্ছে আমাকে গাইড করে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর ছেলে বড় হয়ে গেছে, এখন টেনশন খুব কম। কি পরিকল্পনা আছে নিজের জীবন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, কাজ নিয়ে? পরিকল্পনা করলেন, সব পরিকল্পনা কি আপনার হয় না? পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়ে যায় না, যেটা আপনি ভাবতেই পারেননি। সো আমার লাইফের শুরুটা সেটা শুধু মানুষের লাইফে না, যে কোনো জায়গায়, সব জায়গায়। এই যে বললেন না যে মানে এত ছোটবেলাতেই ক্যারিয়ার শুরু হয়েছে বা এত ছোটবেলা থেকেই ফ্যামিলি লাইফ শুরু হয়েছে, এগুলো তো আমার পরিকল্পনার মধ্যে ছিল না। উইদাউট মাই প্ল্যানিং, উইদাউট মাই থিঙ্কিং, মানে কোনো কিছু আমি ভাবারই সুযোগ পাইনি। আমার যখন যেটা ভালো লাগে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি। ট্রু, বাট এই ব্যাপারগুলো নিয়ে আমার কখনো কোনো প্ল্যান বা কোনো চিন্তা ভাবনাই ছিল না, বিকজ আই ওয়াজ লাইক টম বয়, ঠিক আছে। অ্যান্ড 13-14 বছরের একটা মেয়ের জন্য লাইফ নিয়ে এত কিছু ভাববার সুযোগ নেই। তখন তো আমি জাস্ট আমার লাইফটাকে এনজয় করার জন্য নিজেকে প্রিপেয়ার করছি। অ্যান্ড এনজয়মেন্টটা কি হচ্ছে, আল্লাহ আমাকে স্কুলে সবাই খুব ভালোবাসে, এলাকার সুন্দর সুন্দর ছেলেগুলো আমার দিকে তাকাচ্ছে, ঠিক আছে। আমি যে সুন্দর হচ্ছি বা বড় হচ্ছি তা মানে সেই বিষয়টা জাস্ট একটু নোটিস করতে পারা যে আচ্ছা আসলে আমি তো মেয়ে, ঠিক আছে। আর 10টা মেয়েকে যেভাবে করে একটা ছেলে নোটিস করে বা যেভাবে করে অ্যাটেনশন পেতে চায়, সেই জিনিসটা আমার সাথে ঘটছে। তো এই জিনিসটা বুঝতে বুঝতেই কিন্তু আমার ফ্যামিলি লাইফ শুরু হয়ে গেছে, এবং ফ্যামিলি লাইফের পরে আমি মাও হয়ে গেছি। সো মানে একজনের ওয়াইফ হিসেবে যে দায়িত্ববোধ আছে সেটাকে আমি বলবো যে খুবই কম। আমার হাজব্যান্ডের জন্য আমি একটু ভালো রান্না বান্না করলাম, সে আসার আগে একটু সাজগোজ করে বসে থাকলাম, তার সাথে বসে গল্প করলাম, ভালো সময় কাটালাম, ওটা হচ্ছে একটা লাইফ। কিন্তু একজনের মা হয়ে যাওয়াটা একটা কনসেন্ট্রেশনটা একদম পুরো পৃথিবীটা হচ্ছে সে। আমার পৃথিবী হচ্ছে আমার সন্তান, এবং সেটা এখন না, সেই সময়টা থেকে, মানে যেদিন আমি বুঝতে পেরেছি যে আমি একজন মা, ওই মাতৃত্ব বোধটা আমাকে অনেক কিছু করা থেকে বিরত রেখেছে, আবার অনেক কিছু করতে শিখিয়েছে, অনেক দায়িত্ববোধ, দায়িত্বশীল করে তুলেছে আমাকে। পরিকল্পনা আমি আসলে করি না, এটার রিজন হচ্ছে আমি দেখেছি পরিকল্পনা করে কখনো কিছু হয় না, বরং পরিকল্পনার বাইরে যা কিছু হচ্ছে সেটা হচ্ছে আমার জন্য ভালো হয়। সো আর আরেকটি জিনিস হচ্ছে
জন্মিলে মরিতে হবে, এই কথাটা আমি অলওয়েজ বিলিভ করি। মানে আমি কখনো বিশ্বাস করি না যে ঠিক এখন আমি ভালো আছি, আগামী 5 দিন পরেও আমি পৃথিবীতে থাকবো, 5 বছর পরে আমি এটা করব। আমার এ ধরনের কোনো প্ল্যান নাই। এখন আমি কেমন আছি, এই সময়টাকে আমি কীভাবে এনজয় করছি, এই সময়টাতে আমি আমার চারপাশের মানুষগুলোকে কতটা হ্যাপি রাখতে পারতেছি, আমি জাস্ট ওই জিনিসটা নিয়ে ভাবি, নিজের হ্যাপিনেসটা নিয়ে ভাবি। বাট আমার আশেপাশের যে মানুষগুলো আছে আমি চাই সবাই ভালো থাকুক আমার সাথে। একা একা বেশিক্ষণ হাসা যায় না, ওটা ফেক হয়ে যায়, রাইট? কিন্তু সবাই মিলে যখন হাসবেন দেখবেন সেই হাসিটা একটা সময় মানে প্রাণবন্ত এবং চেইন হতে হতে না, যে আপনার কথাটা বুঝলো না বা ফানটা বুঝলো না সেও হাসছে। সো আমি সেই জিনিসটাকে খুব এনজয় করি। সো খুব বেশি পরিকল্পনা আমার লাইফে নেই। যদি বেঁচে থাকি ভালো কাজ করতে চাই, সবার কাজের মধ্যেই থাকবেন না, নট অনলি কাজ, মানে একজন মানুষ হিসেবে আমি তার কাছে ভালো থাকতে চাই। সবার কাছে তো ভালো থাকা পসিবল না, সবাই আমাকে ভালোবাসবে না, এটা নিয়েও আমার একটা আফসোস আছে। আমাকে অনেকেই বলে ও তো তোমার সম্পর্কে এটা বলেছে বা ওটা বলেছে, ও তো তোমাকে পছন্দ করে না। সেটা আমার ব্যর্থতা। সে আমাকে কাছে থেকে দেখেনি, এটা হতে পারে, বা সামহাও ও আমাকে যখন দেখেছে আমি এমন কোনো একটা বিহেভিয়ার বা আচরণ করেছি বা এমন কোনো একটা কথা বলেছি যার কারণে আমি ওর কাছে অপ্রিয় হয়ে গেছি। বাট আমি বিশ্বাস করি ও যখন আমার সাথে মিশবে, কথা বলবে, তখন ওর ওই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। কথা ছিল শুরুতে যে একটু গুনগুন গান শুনবো, কথা শিল্পী, কথা তো অনেক শুনলাম, অনেক বেশি কথা বলেছি রাজীব ভাই। আপনি তো কথা শিল্পী, এই কথা দিয়েই তো মঞ্চের বা অডিয়েন্সের হাজার হাজার লোককে আপনি মাতিয়ে রাখেন। তো আপনার কথা সুন্দর দেখেই তো সেটা সম্ভব। আচ্ছা, গান অ্যাকচুয়ালি আমি গাইতে খুব পছন্দ করি, কিন্তু আমি তো সঙ্গীত শিল্পী নই। আর বাংলাদেশের সব ভালো ভালো সঙ্গীত শিল্পী, গুণী সঙ্গীত শিল্পীরা হচ্ছে যারা সিনিয়র, তারা আমার শ্রদ্ধার পাত্র। যারা আমার সমসাময়িক ওরা আমার খুব ভালো বন্ধু। আর যারা নতুন ওদেরকে তো রুল করে যে এটা গাইবি, ওইটা গাইবি। তো অ্যাকচুয়ালি আমি লাইফে এত বেশি গানের প্রোগ্রাম করেছি যে গান শুনতে শুনতে গানের প্রতি আমি প্রেমে পড়ে গেছি। মানে এটা না ছোটোবেলা থেকেই ছিল ইনফ্যাক্ট। আর এখন হচ্ছে গানই আমার সব কিছু, এরকমটা মনে হয়। তো প্রত্যেকটা গানের মানুষকে আমার এত ভালো লাগে, মনে হয় যে ওদের মতো করে যদি সাধনা আমি করতে পারতাম খুব ভালো হতো। সব হয় না, আবার আপনি যেটা পারেন সেটা হয়তো বা কোনো সঙ্গীত শিল্পী বলি ওর মতো কথা বলতে পারতাম, ওর মতো গানটা বেশি ভালো। সালমান শাহ আমার খুবই পছন্দের একজন চিত্রনায়ক। সে যে আসলে নাই এই জিনিসটা একদমই মনে হয় না। আর তার সাথে জুটিবদ্ধ হয়ে আমাদের শাবনূর আপু, শি ইজ অলসো মাই ফেভারিট। তো তাদের একটা পপুলার গান করি, 4 লাইন, ঠিক আছে? তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ, দুঃখ সুখে পাখি তুমি, তোমার খাঁচায় সারা জীবন নয়ন যেন দেখে তোমার এই মুখ, কণ্ঠে আমার দাও পড়িয়ে সোহাগের মিলন মেলা, তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। বাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি ভয় ভয় গেছি। আমার তো মনে হয়নি যে আমি কোনো কথা শিল্পীর সঙ্গে কথা বলছি, আমার তো মনে হচ্ছে একজন সঙ্গীত শিল্পীর সঙ্গেই আমি কথা বলছি। তখন চোখ বন্ধ করে রাখবেন না, শান্তা জাহান নিউ ফরম্যাটে আসছে এমন একটা বিষয়। আমি কিন্তু একটা বিপদ ঘটিয়ে দিলাম আপনার। আপনি এর পরে যখন দর্শকরা আপনি উপস্থাপনা করতে যাবেন, মঞ্চ কাঁপাতে যাবেন, তখন কিন্তু দর্শকদের দাবি থাকবে একটা গান গাইতে হবে। মেবি আচ্ছা, এটার একটা খুব মজার ইন্টারেস্টিং ঘটনা বলি। আমাদের মিডল ইস্টে তো অনেক শো হয়, ইভেন আমি মিডল ইস্টে প্রচুর শো করেছি। তো মাঝে মাঝে যেটা হয়, স্টেজে আমি যখন কেউ একজন গান করছে আমাদের খুব পছন্দের শিল্পীর, আমিও মাইক্রোফোন নিয়ে গুনগুন করে গান করি, আবার অনেক সময় সেটা ভিডিও করা হয়। তো
তো কিছু কিছু ভিডিও এরকম আমার পেজে বা আমার প্রোফাইলে হয়তো আপলোড হয়েছে, তো মাঝে মাঝে কিছু ফোন এসেছে, আপু আপনাকে উপস্থাপনাও করতে হবে, গানও গাইতে হবে। আমি বলছি ভাই আমি তো গান করি না। বলে কি না আমরা দেখেছি আপনার ভিডিও, আপনি গান করেন। আমি বলছি ভাইয়া ইট ওয়াজ ফেক, আমি জাস্ট গুনগুন করে গেয়েছি অথবা ঠোঁট মিলিয়েছি, বাট আমি কিন্তু সঙ্গীত শিল্পী না, শুধুমাত্র উপস্থাপনাই আমি করি। বাট হ্যাঁ, যখন গিয়েছি তখন দেখা গেছে 2-4 লাইন একটু গুনগুন করে গিয়ে দিয়েছি বা মজা করেছি, যেটা আমি করি আমার অডিয়েন্সদের সাথে। বাট প্লিজ যারা শুনবেন তারা কেউ আজকে রাগ করবেন না। ওকে, আমরা শেষ সময় আপনার আরেকটু গুনগুন শুনবো, আর তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে দর্শকরা ভালোবাসে বলেই আমি শান্তা জাহান। আপনাদের উদ্দেশ্যে বলতে গেলে তো আমাকে অনেক বড় কিছু হতে হবে, তবে একটা জিনিস বিলিভ করি, আপনাদের ভালোবাসা, আপনাদের চাওয়া, আপনাদের ব্লেসিংয়ের কারণেই কিন্তু আমি আমার ক্যারিয়ারকে এত স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যত কাজ করব সবসময় আপনাদের চাহিদা, আপনাদের ইচ্ছা, আপনারা কি চান এই বিষয়টাকে মাথায় রেখে আমি কাজ করার চেষ্টা করব। তবে প্লিজ, যদি আমি তো মানুষ, ছোটোখাটো ভুলভ্রান্তি অনেক সময় আমার হয়ে থাকে, কখনোই হচ্ছে আমাকে মানে বরদোয়া দেবেন না, অলওয়েজ হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবাসবেন অলওয়েজ। আমি শান্তা জাহান হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই অনেক দিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার একটু মানে আমরা হয়তোবা জানতাম, অনেক দর্শক জানতেন না যে আপনি এত সুন্দর করে গানও গাইতে জানেন। এটা মিথ্যা কথা বলছে রাজীব ভাই বারবার। আমরা জানতাম আগে থেকে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সব প্রতিভা আরো সুন্দরভাবে, আপনি যেভাবে চলছেন, সামনের দিকে যাচ্ছেন, সেই সব প্রতিভা নিয়ে আপনি আরো দর্শকদের কাছাকাছি থাকেন। আপনার জন্য অনেক অনেক আবার শুভকামনা। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে রাজীব ভাই, খুব এনজয় করেছি। মানে নিজের কথা বলার সুযোগ তো আমাদের তুলনামূলক কম, মানুষকে নিয়ে কথা বলতে হয়। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আর পুরো আসলে টিমটাই আমার, সো ভালো লেগেছে আজকে কথা বলতে। এটা আমার খুবই পছন্দের একটা গান, মানে আমি যখন একা থাকি গুনগুন করে গাই। সেটা হচ্ছে দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পড়ে অলংকার বানাতে হয়। ও ও ও কোনদিন যদি আসে আমি নেই গো পাশে, আমি নেই গো পাশে, সেদিনও বলো অবশেষে প্রেম বাঁচে বিশ্বাসে, প্রেম বাঁচে বিশ্বাসে।